বইটা পইড়া আমার যেটা মনে হইলো সেটা হলো যে মেলা দিন বাদে একটা খুব স্ন্যাপি এবং খুব চটপটে এবং খুব মানে দুর্দান্ত একটা শ্বাসরুদ্ধকর একটা সায়েন্স ফিকশন পড়লাম। হে হোয়াটস আপ ফোকস। তো দেশের যে অবস্থা, দেশে থেকে আপনাদের কোনো লাভ নাই। আপনারা তাড়াতাড়ি করে বিদেশ চলে আসেন, আইএলটিএস দেন বা না দেন, যেমনি পারেন কোনো একটা স্কিল অর্জন করেন, অথবা যেভাবে পারেন তাড়াতাড়ি বিদেশে চলে আসেন, দেশে থেকে কোনো লাভ নাই। তো আপনারা ভাবছেন কি আমি এইগুলি বলবো? খাওয়া দাওয়া খাম নাই ভাই আমার। দেশের অবস্থা খারাপ আইনো, বাট বিদেশ আসলেই যে সব কিছু সলভ হয়ে যাবে এমন কোনো কথা নাই। বিদেশেও প্রত্যেকটা দেশেরই নিজস্ব চ্যালেঞ্জেস আছে, প্রত্যেকটা দেশেরই নিজস্ব প্রবলেমস এবং ইস্যুস আছে। সো সব কিছু মিলাই জীবন, সব কিছু মিলাই পৃথিবী। এনিওয়েজ, তো এটা আমার মানে দেশ ছাড়ার পরে আমি মেবি শ্যুট করা প্রথম ভিডিও। সো সব কিছু গুছায় উঠতে এখনও পারি নাই, ইটস ক্যান টেক টাইম। আর তার উপরে রোজার মাসে এসে পড়ছি, সো এই জন্য একটু এলোমেলো অবস্থা। এনিওয়েজ, দ্রুত একটা বই পড়ে শেষ করছি, এটা গতকালকে রাত্রি পড়ে শেষ করছি। বইটা আমি সঙ্গে করে নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে আমের মোশতাক আহমেদ ভাইয়ের আদিম প্রবৃত্তি। এই বইটার নাম আই এম শিওর 90% অফ দ্য পিপল, বা আমি হয়তো বা মডেস্টলি বলতেছি, মেবি আরও বেশি সংখ্যক মানুষ হয়তো বা এই বইটার ব্যাপারে শোনেন নাই। ইভেন আই ওয়াজ অলসো সারপ্রাইজড। আমাকে বইটা একজন রেকমেন্ড করছে। তো ভাগ্য ভালো, যখন রেকমেন্ড করছে ওই দিনই আমি লাস্টবারের জন্য, দেশ ছাড়ার আগে লাস্টবারের জন্য ইয়েতে গেছিলাম, বাংলা বাজার গেছিলাম। তো বাংলা বাজারে বাতিঘরে ফোন দিলাম, তো বাতিঘরে বললো যে হ্যাঁ বইটা আছে, কিছু কপি আছে। তো আমি ফটাফট সঙ্গে সঙ্গে এক কপি তুলে নিয়েছি ওখান থেকে। এবং হ্যাঁ, বইটা হচ্ছে বাতিঘরের, আমাদের বাংলা বাজারে যে বাতিঘর, সেই বাতিঘর, ওই পশ বড় লোকদের বাতিঘর না। আচ্ছা, এনিওয়েজ, তো বইটা পইড়া আমার যেটা মনে হইলো সেটা হলো যে মেলা দিন বাদে একটা খুব স্ন্যাপি এবং খুব চটপটে এবং খুব মানে দুর্দান্ত একটা শ্বাসরুদ্ধকর একটা সায়েন্স ফিকশন পড়লাম। সায়েন্স ফিকশন বলতে গেলে যে বাংলাদেশের সায়েন্স ফিকশন যে জনরাটা, এটা ক্রমশ স্লোলি ডাইং। এটা ইটস অন দি ওয়েইন, এটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এটা পুনরুদ্ধার করার মতো রাইটারদেরও দেখা যায় না, পুনরুদ্ধার করার মতো কন্টেন্টও কমই দেখা যাচ্ছে। তো এনিওয়েজ, লং স্টোরি শর্ট, এই বাংলা মৌলিক সাহিত্যের এই ডাইং জনরাটাতে আই উড সে যে এইটা ওয়ান অফ দ্য হিডেন জেমস, যেটা এতদিন পর্যন্ত আমার নজরে পড়ে না, এবং থ্যাংক গড ফাইনালি এটা আমার নজরে পড়ছে। আচ্ছা, এখন কাহিনীর ব্যাপারে বলি। কাহিনী এখানে তিনটা তিনটা স্টোরি লাইন, তিনটা তিনটা টাইম লাইনে স্টোরিটা আগায়। এক নাম্বার স্টোরি যেটা, এটা হচ্ছে মোটামুটি সোর্ট অফ লাইক বর্তমান আপনি বলতে পারেন। আরেকটা হচ্ছে আপনার বর্তমান থেকে প্রায় 15-20 বছর আগের। আর আরও একটা স্টোরি লাইন যেটা সবচেয়ে ফ্যাসিনেটিং এবং সবচেয়ে ইন্টারেস্টিং, এবং দিস ইজ দ্য হার্ট অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে একদম লক্ষ বছর আগের প্রস্তর যুগের, যে সময়ে মানুষরা, আদিম মানবরা, যারা তারা যখন এই উলি ম্যামথস বা সেবার টুথস এইগুলা শিকার করে বেড়াইতো, এবং পাথরের এবং হাড়ের তৈরি অস্ত্র দেওয়া, ওই সময়টা। তো ওই সময়কার মানুষদের স্ট্রাগল, এবং ওই সময় কারা আসছিল মানব জাতিকে ধ্বংস করে দিতে। কিছু একটা আসছিল, পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, পৃথিবীতে অবতরণ করছিল মানব জাতিকে একদম নির্মূলে শেষ করে দেওয়ার জন্য। তো এটা কারা আসছিল সেটা আমি বললাম না, এটা আপনারা গল্পটা বইটা পড়ে নিন। বাট এই যারা আসছিল তাদের হাত থেকে মানবজাতি কিভাবে রেহাই পায়, এবং সেই রেহাই পাওয়ার কাহিনীটার সাথে বর্তমান, এবং ওই বর্তমানের এই 15-20 বছর আগের যে দুইটা টাইম লাইন, এই দুইটা টাইম লাইনের স্টোরি কিভাবে কানেক্টেড, এই যোগসূত্রটা হচ্ছে কিলিমাঞ্জারো পর্বতের একটা গুহার কিছু চিত্রের, গুহার দেয়ালে আঁকা কিছু প্রাগৈতিহাসিক চিত্রের মাধ্যমে। এটা তো জাস্ট চিত্রের কথা বললাম, বা চিত্র বাদেও আরও কিছু যোগসূত্রিতা আছে, ওটা আপনারা গল্পটা পড়লে বুঝবেন। তো আমের মোশতাক আহমেদ উনি ভাই উনি তিনটা টাইম লাইন খুব সুন্দরভাবে টানছেন। বাট হ্যাঁ, তিনটা টাইম লাইন সমান প্রমিনেন্স পায় নাই। তিনটা টাইম লাইনের মধ্যে ওই যে প্রাগৈতিহাসিক যে
টাইমলাইনটা মানে প্রস্তর যুগের যে কাহিনীটা, এটা সবচেয়ে বেশি ফ্যাসিনেটিং এবং এটা সবচেয়ে বেশি গ্রিপিং। বাকিগুলা ফিলার, মানে বাকি ইয়াগুলো ফিলার হিসাবে আছে, বাট একদম শেষে আইসা বর্তমানে যে টুইস্টটা উনি দিয়েছেন সেটা মানে দ্যাট মেক্স অল দ্য মানে দি আদার টু টাইম লাইন্স ওয়ার্থ দেয়ার এক্সিস্টেন্স। তো মানে কাহিনী খুব দুর্দান্ত, কাহিনী আগায় খুবই দ্রুত, এবং বইটার কলেবর খুব একটা বেশি না, ইটস অনলি 112 পেজেস, মাত্র 112 পেজেসের। তো 112 পেজের একটা পেজেও মানে আপনি একদম মানে দম ফালানোর সুযোগ পাবেন না, মানে একদম রুদ্ধশ্বাসে জিনিসটা আগাতে থাকে, খুবই দ্রুত এবং খুবই স্ন্যাপি স্টোরিটা। আর মানে যদি ক্রিটিসিজমের কথা যদি বলেন, ক্রিটিসিজমও না, আই উড সে যে ইটস ওয়ান অফ মাই মানে ভেরি মাইনর পেট পিভস। এটা হচ্ছে যে এন্ডিংটা একটু বেশি ব্লিক, মানে একটু বেশি অস্পষ্ট। এন্ডিংটা যদি মানে আমার মানে এন্ডিং একদম শেষে যায়, শেষের 2-3টা পেজ আমার বেশ কয়েকবার পড়ে মোটামুটি ফিগার আউট করা লাগছে। তো এটা হয়তো অনেকের কাছে একটু অ্যাব্রাপ্ট লাগতে পারে। তো হয়তো রাইটারের ক্রিয়েটিভ লিবার্টি, উনি চাইলে এটা একটু ডিফারেন্টভাবে করতে পারতেন, এটা অনেকে হয়তো মনে করবেন। আমিও মনে করি হয়তো বা আরেকটু ক্ল্যারিফিকেশনের দরকার ছিল, বাট এনিওয়েজ এটা আপনার পড়ার মানে এই বইটা পড়ার বা বইটা এনজয় করার এক্সপিরিয়েন্সকে কোনোভাবে মানে ব্যাহত করবে না। আর বইটা খুবই অ্যাফোর্ডেবল, মানে ওই যে আমি বলি না যে লেস দ্যান এ কাপ অফ কফি, ভাই এটা অনলি মানে মুদ্রিত মূল্য 160 টাকা লেখা। তো অনলাইন বুক শপগুলোতে মেবি 120 টাকার আশেপাশে পেয়ে যাবেন। বুক হারবারে নক দিতে পারেন, অন্যান্য আপনাদের বিশ্বস্ত বুক শপে নক দিতে পারেন। তো বাতিঘরের স্ট্যান্ডার্ড প্রোডাকশন কোয়ালিটি, প্রচ্ছদটা আই উড সে যে যুক্তিযুক্ত, গল্পের আবহের সাথে ঠিকই আছে। আর আমের মোশতাক আহমেদ ভাইকে আপনারা হয়তো চিনবেন পাপ পিঞ্জর থেকে, ওনার পাপ পিঞ্জর বইটা আমি অনেক আগে রিভিউ করছিলাম। তো উনি যে এত ভালো সায়েন্স ফিকশন লিখতে পারেন সেটা আমি এইটা পড়ার পরে জানতে পারলাম। সো যিনি আমাকে রেকমেন্ড করছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর এই বইটা মানে আমার সায়েন্স ফিকশনের সংগ্রহ কমই, বাট আমার সায়েন্স ফিকশন কালেকশনের খুবই মূল্যবান একটা অংশ হিসাবে এটা যোগ হয়ে থাকবে। এবং মানে থ্যাংক গড যে আমি বইটা আমার সঙ্গে করে বিদেশে নিয়ে আসছি। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য ভিডিওতে আবার কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। চিয়ার্স।